সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াক সাফু আছি তোমাদের সাথে আজকে তাপগতিবিদ্যার এইচএসসির বিগত বছরগুলোতে আসা প্রশ্নগুলোর সমাধান নিয়ে এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান দেখব আমরা শুধু তাপগতিবিদ্যা অধ্যায়ের উপরে। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে দেখে নেই, প্রথমেই একটা কোশ্চেন আসছে কি এক স্থির বিন্দু, এখানে বলা হয়েছে, আমি একটু মার্ক করে দেই। বলা হয়েছে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতিতে ব্যবহৃত হয় কোন স্কেল? এটার উত্তর হবে কেলভিন স্কেল। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? কেলভিন স্কেল। এক স্থির বিন্দু তাপমাত্রাতে যেই স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেলভিন স্কেল, আর এইটা হচ্ছে পানির ত্বরিত বিন্দু দিয়ে হচ্ছে পরিমাপ করা হয়। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী প্রশ্নে যাই। পানির ত্বরিত বিন্দুতে চাপ কত? এটা হচ্ছে কত? 4.58 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে কি চাপ। পানির তড়িৎ বিন্দুতে চাপ কত? 4.58 মিলিমিটার মার্কারি। আর পানির তড়িৎ বিন্দু কত? 273.16 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে কি পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা। আচ্ছা এরপরে যদি আমরা যাই, কেলভিন স্কেলের বরফ বিন্দু কোনটি? ঠিক আছে, বরফ বিন্দু কোনটি? 273 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে কি কেলভিন স্কেলের বরফ বিন্দু। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ দেয়? এটার উত্তর হচ্ছে 574.25। তো এটা কিভাবে আমরা করব? তো ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক জানি। আমরা ধরে নেই x মাইনাস হচ্ছে 32, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, ডিভাইডেড বাই 9, আর কেলভিন স্কেলের হচ্ছে x মাইনাস হচ্ছে 273 ডিভাইডেড বাই হচ্ছে 5। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে আমরা সাধারণত সূত্র এই জায়গায় লিখি f, আর এই জায়গায় লিখি হচ্ছে k। এই দুইটার মান যেহেতু সেম, তো সেই জন্য আমরা x বসাইছি। ঠিক আছে, এখন আমরা যদি আর গুণ করি, তাহলে 5x মাইনাস 32 ইন্টু হচ্ছে কত 5 ইন্টু হচ্ছে ইজ ইকাল টু 9x মাইনাস হচ্ছে 273 ইন্টু হচ্ছে 9। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এই পাশে যদি এটা নিয়ে আসি তাহলে হবে কত? মাইনাস 4x, আর ওইটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে। তো আমি যদি করি 273 ইন্টু হচ্ছে 9 কত আসে? 2457। আর এই পাশে হচ্ছে কত? এটাকে মাইনাস লিখি, তাহলে মাইনাস কত? 32 ইন্টু 5। এটা যদি আমি ক্যালকুলেটারে করি তো আসে হচ্ছে 2297। তো এই সামনে একটা মাইনাস বসবে, কত হবে? 2297। তো এটাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই আর মাইনাস মাইনাস কেটে দেই, আমাদের অ্যান্সারটা চলে আসে। তো ভাগ হচ্ছে যদি আমরা 4 দিই তাহলে আসে 574.25, এইটা চলে আসে। ঠিক আছে, আমরা এটাই ভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি আর মুখস্থ রাখতে পারি। আচ্ছা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান কত? তো এটা যদি আমরা দেখি, এটা সম্পর্কটা কি? c বাই হচ্ছে গিয়া 5 ইজ ইকাল টু হচ্ছে f মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে কত 9। c এর মান কত? c এর মান দেওয়া আছে কত? 5। তো 5 ভাগ 5 সমান 1। 9 ইনটু 1 ইজ ইকাল টু বা হচ্ছে 9 ইজ ইকাল টু হচ্ছে f মাইনাস 32। তো f ইজ ইকাল টু কত হবে? 32 প্লাস হচ্ছে 9, আমার টোটাল আসে কত? 41। তো এটার অ্যান্সারটা হবে 41 ফারেনহাইট। আচ্ছা এরপরে যদি দেখি ফারেনহাইট স্কেলে পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা কত? এটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। এটা কিভাবে হয় সেটা আমরা যদি দেখি, তো যদি হচ্ছে কেলভিন স্কেলে দেখি, পানির তড়িৎ বিন্দু হচ্ছে 273 কেলভিন ধরা হয়। ঠিক আছে, তো 273 আমরা যেটা সম্পর্ক জানি, কে মাইনাস হচ্ছে 273 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইজ ইকাল টু হচ্ছে f মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। এই জায়গায় যদি আমরা 273 বসাই দেই কে এর বদলে, এই জায়গায় 0 চলে আসে, আমাদের এই জায়গায় চলে আসে f মাইনাস 32 বাই হচ্ছে 9। f মাইনাস 32 সমান সমান আমাদের চলে আসে 0, আর এখান থেকে তাহলে f সমান সমান চলে আসে 32। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে দেখাই দিলাম। এর পরবর্তীতে যদি দেখি থার্মোমিটার তৈরিতে তাপগতিবিদ্যার কোন সূত্র ব্যবহার করা হয়? শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? যদি এ একটা পাত্র আর বি একটা পাত্র, এই দুইটা পাত্রের মধ্যে যে তাপ আছে তা যদি এই সি পাত্রের তাপের সাথে যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে এ বি দুইটা হচ্ছে কি সাম্য অবস্থায় থাকবে। এটা হচ্ছে কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা এরপর যদি দেখি
নিচের তিনটি ব্লকের তাপমাত্রা θ1, θ2 এবং θ3 যারা হচ্ছে পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আছে, তাহলে কোন অবস্থায় তাপীয় সাম্য অবস্থায় থাকবে? তার সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে কখন? যখন হচ্ছে তাপমাত্রা সমান হবে। তাপমাত্রা সমান হবে। ঠিক আছে? তাপীয় সাম্য অবস্থায় থাকবে কখন? যখন তাপমাত্রা সমান হবে। তো এখানে তাপমাত্রা সমান কোথায়? এই যে গতে 15, 15, 15। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তিনটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের কোন রাশিটি একই হবে? সেটা হবে কি? তাপমাত্রা। ঠিক আছে? একটু আগে যেটা আমরা দেখলাম। উত্তর হবে কি? তাপমাত্রা। তো উত্তর হবে ঘ নাম্বার। আচ্ছা দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডেল কিউ প্লাস হচ্ছে ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডব্লিউ। এটা আমরা সবাই জানি আশা করি। আচ্ছা, এরপর যদি দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটি সংরক্ষণশীলতা নির্দেশ করে? আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কি? শক্তি নিয়ে কাজ করছি। ঠিক আছে? এটা হবে কি? শক্তি সংরক্ষণশীলতা নির্দেশ করে। আচ্ছা, এরপর যদি দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কোন ২ টি সম্পর্ক স্থাপন করে? আমরা জানি হচ্ছে H সমানুপাতিক হচ্ছে কি W, এইটার সম্পর্ক স্থাপন করে। তাহলে তাপ এবং কাজের মধ্যে। এটার উত্তর হবে তাপ এবং কাজ। এটা হচ্ছে জুলের সূত্র। আচ্ছা, এরপর যদি দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতি কোন তাপীয় প্রক্রিয়ার একটি বিশেষ রূপ? এটা কি? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার একটা বিশেষ রূপ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি তাপের যান্ত্রিক সমতা একক কি? তো এটা হবে কি? জুল জুল বাই হচ্ছে ক্যালোরি। ঠিক আছে? তো এটা কিভাবে আসে? এটা যদি আমরা দেখি, আমরা একটু আগে দেখলাম যে W is proportional to হচ্ছে H আর W is equal to হচ্ছে JH। ঠিক আছে? এই যেটা হচ্ছে কি? তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে? তাপের যান্ত্রিক সমতা। তো এইটা নির্ণয় করতে গেলে কি করতে হবে? তো J is equal to কি? W বাই হচ্ছে H। ঠিক আছে? তো কাজের হচ্ছে SI একক যেটা সেটা হচ্ছে জুল আর হিট এর SI একক হচ্ছে কি? ক্যালোরি। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? জুল পার হচ্ছে ক্যালোরি। ঠিক আছে? জুল পার হচ্ছে ক্যালোরি হচ্ছে কি? তাপের যান্ত্রিক সমতার একক। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি গ্যাস কর্তৃক কৃত কাজ সম্পন্ন হলে কোনটি প্রযোজ্য হবে? গ্যাস কর্তৃক কাজ সম্পাদিত যদি হয় তাহলে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। কারণ কি? আমরা জানি হচ্ছে W is equal to কি? PdV। ঠিক আছে? যদি হচ্ছে গ্যাস কর্তৃক কাজ সম্পন্ন হয় তাই কাজটা বাড়বে। কাজ যদি বাড়ে তাহলে কি হবে? আয়তনও বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি নিচের কোনটি হচ্ছে PV এর সম্পর্ক নির্দেশ করে? আমরা জানি P is proportional to 1/V। তাহলে এটা কি হবে? এই যে এরকম হবে। তো এইটা আয়তাকার অধিবৃত্ত। ঘ নাম্বার। আচ্ছা, সমষ্ণকে এই জায়গায় টেম্পারেচার ফিক্স থাকে। এই যে পূর্বে যেটা দেখছি এখানে কি থাকে? টেম্পারেচার ফিক্স থাকে। এখানে হচ্ছে সমষ্ণ লেখা হচ্ছে এটা বা আইসোথার্ম। ঠিক আছে? এটা যদি ইংরেজিতে লেখা থাকতো তাহলে হতো আইসোথার্ম গ্রাফ কোনটি? তো এই যে এইটা ক নাম্বার। আচ্ছা, কোন সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা হচ্ছে 500 জুল কাজ করা হয়েছে। তো আমরা হচ্ছে যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখি dq is equal to হচ্ছে du প্লাস হচ্ছে dw। ঠিক আছে? তো এই dw হচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ। ঠিক আছে? বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে অর্থাৎ এইটার ওই সিস্টেমটার উপরে কাজ করছে। তাই হবে কি? মাইনাস হবে। এটা হবে কি? মাইনাস 500 জুল। এই সিস্টেম দ্বারা কাজ হয় না। সিস্টেমের উপর কাজ করা হয়েছে। আবার কি হচ্ছে? সম্পাদন করায় সিস্টেম থেকে ৩০০ জুল শক্তি বের হয়ে গেছে। ইনপুট হয় না, বের হয়ে গেছে। তাই কি হবে? এটার সামনে মাইনাস সাইন হবে। ৩০০ জুল। ঠিক আছে? ডিইউ এর মান বের করতে হবে। ডিইউ এর মানটা কি হবে? এইটা যে এই পাশে প্লাস হয়ে যাবে। ৫০০ মাইনাস হচ্ছে ৩০০ জুল। তো সমান, সমান ডিইউ। ডিইউ এর মান কত আসে? ডিইউ এর মানটা আসে কত? ২০০। তো এটার মানটা হবে প্লাস ২০০। ঠিক আছে? এটার অ্যান্সার হবে গ। আচ্ছা, এরপরে যদি দেখি কোন সিস্টেমের উপর ৫০০ এই যে সিস্টেমের উপর ৫০০ জুল কাজ করা হয়েছে। সিস্টেম হতে ৩০০ জুল তাপ বেরিয়ে গেছে। ওই একই প্রশ্ন, তো এটার অ্যান্সারটাও একই হবে ২০০ জুল। এটা সিলেট বোর্ডে আসছিল আর এইটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড ২০১৭ সালে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি শোষিত তাপ মানে এতটুকু তাপ শোষিত হয়েছে। ঠিক আছে? তাপ বের হয়ে যায় না। তাহলে এটা কি? প্লাস হবে। তাহলে প্লাস হচ্ছে ৫০০ জুল। আচ্ছা, সম্পাদিত কাজের মান কত? ২০০। ঠিক আছে? তাহলে এই জায়গায় মাঝখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে ডিইউ। এটা যদি আমরা বের করতে যাই তো ডিইউ সমান, সমান কত? ৭০০ মাইনাস হচ্ছে ২০০। কত হবে? ৫০০। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে কিছু বিষয় মনে রাখবো যে কখন ডিকিউ পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে। ডিকিউ পজিটিভ কখন হবে? যখন হচ্ছে একে শক্তি দেওয়া হবে। একে শক্তি দেওয়া হবে। ঠিক আছে? বা শোষণ করা হবে। শোষিত হবে তাপ। ঠিক আছে? শোষিত হবে তাপ। ঠিক আছে? তখন হবে প্লাস। আর কখন মাইনাস হবে? যখন হচ্ছে
এই যে বেরিয়ে গেল, যখন বেরিয়ে যাবে তখন কি হবে? মাইনাস হবে। যখন কি হবে? যখন তাপশক্তি হচ্ছে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, তাপশক্তি বের হয়ে যাবে, বের হবে, তখন হবে কি? মাইনাস। তখন হবে কি? মাইনাস। ঠিক আছে? আর প্লাস হবে কখন? যখন এটা শোষিত হবে। আর বের হয়ে গেলে এটা কি হবে? মাইনাস। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আচ্ছা, এরপর হচ্ছে এই জায়গায় হচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ। ডিডব্লিউ টা কখন পজিটিভ হবে? যখন হচ্ছে আ সিস্টেম মানে সিস্টেম দ্বারা কাজ হবে। কি? সিস্টেম দ্বারা কাজ হবে। ঠিক আছে? সিস্টেম দ্বারা কাজ হবে, তখন হবে এটা প্লাস। আর মাইনাস কখন হবে? যখন সিস্টেমের উপরে কাজ করা হবে। সিস্টেম এর উপর কাজ করা হবে, উপর কাজ করা হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, করা হবে। এই জায়গায় বলছি কি বাহ্যিক বল দ্বারা এত কাজ করা হলো। তাহলে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, সেজন্য মাইনাস নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা সামনের দিকে যাই, বলছে ১ কাপ চায়ের উপর ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঘটবে? ঠান্ডা চামচটা তো, চায়ের কাপটা হচ্ছে গরম আর চামচটা হচ্ছে ঠান্ডা। তো যদি ইয়া হয় তাহলে এই জায়গায় কি হবে? তাপের আদান-প্রদান করবে, অর্থাৎ চামচের মধ্যে কি যাবে? তাপ শক্তি যাবে। তো তাপ যদি যাওয়া হয় তাহলে অন্তঃস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এটার উত্তর হবে চায়ের অন্তঃস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিচের কোনটির উপর নির্ভর করে না? এটা হবে কি? ভরের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা, আয়তন, তাপ এগুলার উপর নির্ভর করে। আচ্ছা, এরপর যদি যাই, সমষ্ণ প্রক্রিয়ায় একটি সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস রাখা আছে। ঠিক আছে? কাজ করা হলে গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাণ কত? আচ্ছা, আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখি, dQ = du প্লাস dW। বলছে কি? এখানে বলছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাই 0 হয়ে যায়। তাহলে dQ = কি হবে? dW হবে। এই জায়গায় 800 জুল কাজ করা হয়েছে। তাহলে এই জায়গায় শোষিত বা মানে এখান থেকে শোষিত শক্তির পরিমাণ কত? 800 জুল হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, বলছে তাপমাত্রা স্থির রেখে যে তাপগতি গ্যাসকে সংকোচন ও প্রসারণ করা হয় তাকে কি বলে? এখানে বলা হয়েছে তাপমাত্রা স্থির, তাহলে এটা হবে সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এরপর যদি দেখি সমষ্ণ প্রক্রিয়ায় কোন রাশিটি স্থির থাকে? তাপ। ঠিক আছে? তাপ। এটা হবে এই তাপমাত্রা। ঠিক আছে? তাপমাত্রা থাকে কি সমষ্ণ প্রক্রিয়ায় স্থির থাকে। আচ্ছা, পি ধ্রুব। এটা কোন ক্ষেত্রে? এটা হবে সমষ্ণ প্রক্রিয়ায়। যেটা আমরা ওই কিছুক্ষণ আগে হচ্ছে একটা গ্রাফ দেখছিলাম। এই যে এরকম একটা গ্রাফ দেখছিলাম। ঠিক আছে? এইটা হচ্ছে আইসোথার্ম গ্রাফ যেটা। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কোনটি সঠিক? বলছে এটার ক্ষেত্রে কি হবে? অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। কিভাবে করা যায়? দেখো, যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে হচ্ছে dQ যেটা আমরা দেখলাম হচ্ছে du প্লাস হচ্ছে dW। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটার মান 0 হচ্ছে du হচ্ছে dW। ঠিক আছে? du -dW ধরো। আচ্ছা, বলছে কি রুদ্ধতাপীয় প্রসারণ। প্রসারণ হলে কি আয়তনের প্রসারণ হবে। তাহলে এইটা সমান, সমান কি লিখতে পারবো? dW সমান, সমান -du হবে। এটা প্রসারণ হলো আর এটা সংকোচন হলো। এই যে এটা সংকোচন হওয়া মানে কি? এই du টা সংকোচন হওয়া মানে কি? তাপমাত্রা হ্রাস করা। ঠিক আছে? তাপমাত্রা হ্রাস পাওয়া মানে হচ্ছে অন্তঃস্থ শক্তিরও হ্রাস পাওয়া। ঠিক আছে? তাপমাত্রাও হ্রাস পাবে এবং অন্তঃস্থ শক্তিও হ্রাস পাবে। আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন ভৌত রাশিটি স্থির থাকে? এনট্রপি। এনট্রপির আরেকটা নাম হচ্ছে কি? বিশৃঙ্খলার পরিমাণ। বিশৃঙ্খলার পরিমাণ। ঠিক আছে? এনট্রপি দ্বারা বোঝায় বিশৃঙ্খলার পরিমাণ। আচ্ছা, এরপর বলছে দুইটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ প্রক্রিয়াটি কি? অপ্রত্যাবর্তী। একটা হচ্ছে ঘর্ষণ, আরেকটা হচ্ছে রোধ। ঠিক আছে? আরেকটা হচ্ছে সান্দ্রতা। এই ৩ টা জিনিস হলে কি হবে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি হয়? স্বতঃস্ফূর্তভাবে হয়। স্বতঃস্ফূর্তভাবে অপ্রত্যাবর্তী ক্রিয়াটা সংঘটিত হয়। আচ্ছা, এরপর যদি দেখি প্রত্যাগামী প্রক্রিয়াটা কি? একটা তাপগতীয় প্রক্রিয়া। এটা কখনোই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। ঠিক আছে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কোনটা? অপ্রত্যাগামী যেটা। ঠিক আছে? অপ্রত্যাগামী যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, কোন গ্যাসীয় আপেক্ষিক অনুপাত হচ্ছে গামা ইজিক্যাল টু হচ্ছে 1.41। তাহলে এটা কি? এটা দ্বিপারমাণবিক। এখানে আমি এটা নিচে রাখছি কারণ হচ্ছে কি? এটা ইয়ার জন্য এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি হবে? 1.67 অথবা 1.66। আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.41 বা হচ্ছে 1.40। গামার মান হচ্ছে বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33। তো এক পারমাণবিক গ্যাস কোনগুলা? যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। যেগুলা কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। এগুলো হচ্ছে কি? এক পারমাণবিক গ্যাস। আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলা?
দ্বিপারমাণবিক গ্যাসগুলো হচ্ছে যেমন অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ক্লোরিন আছে, এগুলা হচ্ছে কি দ্বিপারমাণবিক। তারপর হচ্ছে বহুপারমাণবিক কোনটা? মিথেন, তারপর হচ্ছে পানি, এগুলা হচ্ছে কি বহুপারমাণবিক গ্যাস। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা যাই, বলছে কোন গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক চাপের অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। গামা সমান সমান CP/CV। ঠিক আছে? এটা হচ্ছে কি কনস্ট্যান্ট প্রেসার, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে যে আপেক্ষিক চাপটা বা মোলার গ্যাস ধ্রুবকটা পাওয়া যায়, এটার অনুপাত হচ্ছে কি গামা। আচ্ছা, বলছে দ্বিপরমাণুর ক্ষেত্রে সিপি ও সিবি এর অনুপাত। সিপি ও সিবি এর অনুপাত মানে কি? CP/CV = গামা। এটার অনুপাত কত? একটু আমরা পড়লাম কত? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.41 বা হচ্ছে 1.40। তো এটা 41 আছে, এই হবে অ্যান্সার। আচ্ছা, এরপর যদি আমরা যাই, কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খাড়া হবে? বলছে কি মিথেন দিছে, অক্সিজেন দিছে, হিলিয়াম দিছে, কার্বন ডাই অক্সাইড দিছে। আচ্ছা, দেখি মিথেনের ক্ষেত্রে সংকেত কি? CH4, অক্সিজেন O2, হিলিয়াম He, আর কার্বন ডাই অক্সাইড এই। ঠিক আছে? হিলিয়াম হচ্ছে কি এক পারমাণবিক, এটা কি পারমাণবিক, আর এটা কি বহুপারমাণবিক। ঠিক আছে? বহুপারমাণবিক। আচ্ছা, তো এটার ক্ষেত্রে গামার মান কত? বহুপারমাণবিকের ক্ষেত্রে আমরা জানি 1.33, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 1.41, আর এটার জন্য জানি 1.66। আচ্ছা, তাহলে কার গামার মান বেশি? এই হিলিয়ামের। ঠিক আছে? অর্থাৎ এক পারমাণবিক ক্ষেত্রে, অর্থাৎ হিলিয়ামের গামার মান বেশি, তো এটার অ্যান্সারটা হবে কি? হিলিয়াম। আচ্ছা, এরপর যদি আমরা যাই নিয়ন, তাহলে এই যে নিয়নের ক্ষেত্রে কি গামার মান, অর্থাৎ এটা হচ্ছে কি এক পারমাণবিকের জন্য কি 1.67। আচ্ছা, এরপরে হচ্ছে গামা হচ্ছে কত? 5/3 এর জন্য কোনটা সঠিক? অ্যান্সার দিছে এইটা। আচ্ছা, কিভাবে হলো আমরা দেখি, চলো। তো আমরা হচ্ছে সিভি ইজিক্যাল টু জানি আর বাই হচ্ছে গামা মাইনাস ওয়ান। ঠিক আছে? সিভি ইজিক্যাল টু হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান, আর সিপি ইজিক্যাল টু হচ্ছে গামা আর ইন্টু হচ্ছে গামা মাইনাস ওয়ান। আচ্ছা, দেখো সিভি ইজিক্যাল টু হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান, এখানে হচ্ছে সবগুলা সিভি তে দেওয়া আছে। তো আমরা হচ্ছে সিভিটা করি, এটা হচ্ছে মুছে দেই। ঠিক আছে? এটা আমাদের প্রয়োজন নাই, সিভি দিয়ে হচ্ছে আমরা করব। তো সিভি দিয়ে আমরা যদি করি, দেখো আর, ঠিক আছে, তো আর ফিক্স থাকলো। তো সিভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি গামার মান কত? 5/3 আর, তো এই জায়গায় লিখলাম 5/3 মাইনাস হচ্ছে 1। এই জায়গায় লেখা যায় সিভি ইজিক্যাল টু হচ্ছে কি লেখা যায় আর, আর এই জায়গায় 5 মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে ভাই? আর তো এটা সমান সমান লেখা সিভি সমান সমান লেখা যায় কি উপরে 3 আর নিচে হচ্ছে 5 মাইনাস 3 সমান এইটা লেখা যায়। ঠিক আছে? কিভাবে আসলো? এই সূত্র থেকে আসলো। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, হচ্ছে তাপগতিবিদ্যার ক্ষেত্রে সূত্রতে জানা যায় না কোনটা? তাপ প্রবাহের অভিমুখ, এটা জানা যায় এন্ট্রপি থেকে। আচ্ছা, এরপরে যদি দেখি কার্নো চক্রের প্রথম ধাপের ক্ষেত্রে কি হয়? এই তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। কারণ কার্নো চক্রের প্রথম ধাপ কি? সমষ্ণ প্রসারণ। ঠিক আছে? সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে প্রথম ধাপ। এরপর দ্বিতীয় ধাপ কি? তারপর রুদ্ধতাপীয় প্রসারণ। তারপর দ্বিতীয় ধাপ কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপটা কি? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় ধাপ এটা। তৃতীয় ধাপ কি? সমষ্ণ সংকোচন। সংকোচন। চতুর্থ ধাপ কি? রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় সংকোচন। এইটা হচ্ছে এই ৪ ধাপ। ঠিক আছে? কার্নো চক্রের ক্ষেত্রে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি কার্নো চক্রের চতুর্থ ধাপে কি ঘটে? চতুর্থ ধাপটা কি? চতুর্থ ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি হয়? এই যে এটা সংকোচন এই। আচ্ছা, তারপর হচ্ছে কার্নো চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের কি হয়? এন্ট্রপি কি হয়? এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এন্ট্রপি শূন্য হয়। ঠিক আছে? আচ্ছা, এন্ট্রপি কি থাকে? এন্ট্রপির মানটা কি হয়? শূন্য হয়। এন্ট্রপির মান কি হয়? শূন্য হয়। ঠিক আছে? বলছে একটি কার্নো চক্রের রুদ্ধতাপীয় প্রসারণ কয়বার আছে? একবার আছে। কারণ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। ঠিক আছে? দ্বিতীয় ধাপটা হচ্ছে কি? রুদ্ধতাপীয় প্রসারণ। কয়বার আছে? আচ্ছা, কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়? এটা কোনটা? গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আচ্ছা, বলছে যদি কোন ইঞ্জিনের, ঠিক আছে? কোন ইঞ্জিনের তাপ ইঞ্জিন থেকে বর্জিত না হয়, তবে বলছে তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়। তাপটা বর্জিত হয় নাই। টোটালটা কি হয়েছে? ওয়ার্ক এ পরিণত হয়েছে। ওয়ার্ক এ কনভার্ট হয়ে গেছে। তবে ইঞ্জিনের ক্ষমতা কত? ইঞ্জিনের ক্ষমতা হবে না। এই কোশ্চেনটা হবে কর্মদক্ষতা কত? কারণ অ্যান্সারে আছে কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ থাকলে এটা হচ্ছে 100% হবে। ফুল হচ্ছে গিয়ে কাজে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর যদি দেখি 120°C তাপমাত্রায় এত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? ঠিক আছে? তো দক্ষতা বলতে হচ্ছে কর্মদক্ষতা কত? ঠিক আছে? আচ্ছা, যদি আমরা দেখি
এটা সূত্রটা কি 1 মাইনাস হচ্ছে কত 120 ডিগ্রি সেলসিয়াস। তো এই 120 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা হচ্ছে কেলভিনে পরিণত করি তাহলে হচ্ছে কত আসে? তাহলে আমরা যদি দেখি 393 আসবে। তো 393 টা নিচে বসলো 393 আর হচ্ছে উপরে হচ্ছে 30, এটা হচ্ছে 303। ঠিক আছে? 303 ভাগ হচ্ছে 393 ভাগ দিয়ে দিলাম। আসলে কত 0.77। ঠিক আছে? 0.77। আচ্ছা 1 মাইনাস হচ্ছে কত অ্যানসার। তাহলে কত আসে 0. অ্যানসারটা আসে কত 0.229। ঠিক আছে? এটাকে যদি আমরা কি করি 100% দিয়ে গুণ করে দেই তাহলে রেজাল্টটা চলে আসে এইটা 22.90%। আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটা সূত্রটা হচ্ছে কি এটা সূত্রটা হচ্ছে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 ইনটু হচ্ছে 100%। এটা আমরা লিখে দিই। ঠিক আছে? আচ্ছা আর এই জায়গার পরিচয়টা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে উৎস হতে যেটা আসে তাপটা আর এইটা হচ্ছে যে পরিমাণটা হচ্ছে কাজ করার পর যেটা কনভার্ট হয় সেটা। আচ্ছা বলছে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এত। তাহলে বলছে এটার ইয়াটা কত? কর্মদক্ষতাটা কত? এটার ক্ষেত্রে এটা ইজিক্যাল টু হচ্ছে কত? আমরা যদি দেখি 1 মাইনাস তো 1 মাইনাস না করে উপরে ওই ইয়াটা দিয়ে দেই। হচ্ছে 337 ডিগ্রি সেলসিয়াস। তো সরি 327 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি আমরা 273 দ্বারা যোগ করি তাহলে আসে কত 600। এখানে আসে 600। ঠিক আছে? মাইনাস কত? এই জায়গায় মাইনাস কত? এই জায়গায় আছে 127। 127 কে যদি যোগ দিই কতর সাথে 273 এর সাথে আমাদের চলে আসে 400। ঠিক আছে? মাইনাস হচ্ছে কত 500 আর ডিভাইডেড বাই কত 600 ইনটু হচ্ছে কত 100%। এই জায়গায় আছে 200 থাকে তাহলে এই জায়গায় কত হয় 2 বাই হচ্ছে 6 তাহলে এই জায়গায় এটা আবার কাটাকাটি যায় 1/3 ইনটু হচ্ছে 100%। 1/3 যদি আমরা করি তাহলে 3.33 মানে 33.3% চলে আসে। আচ্ছা এরপর যদি যাই কোনো বলছে কার্নো ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 75% তাহলে 0.75। ঠিক আছে? ইজিক্যাল টু বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস মানে 67 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা তাহলে আমি লিখি 1 মাইনাস 67 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তার সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে চলে আসে কত 340। তাহলে উপরে লিখলাম আমরা 340 ডিভাইডেড বাই কত এটা আমরা জানি না এটা হচ্ছে টি অজানা। ঠিক আছে? তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তো এইটা কত হয় তাহলে আমরা পাই 0.25 সমান সমান হচ্ছে 340 বাই হচ্ছে টি পাই। তো এখান থেকে হচ্ছে টি ইজিক্যাল টু আমরা পাই 340 ডিভাইডেড বাই হচ্ছে 0.25। আচ্ছা তাহলে আমরা পাই হচ্ছে কত পাইলাম? তাহলে আমরা পাই হচ্ছে 1360। 1360 এই 1360 টা কি? এই 1360 টা আমরা কেলভিনে পাইছি। এখানে অ্যানসার গুলা কিসে দেওয়া আছে? সেলসিয়াসে। তো সেলসিয়াসে বিয়োগ করতে বার করতে হলে 273 বিয়োগ দিয়ে দিতে হবে। 273 দিয়ে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের চলে আসে কত? আমাদের চলে আসে 1087। এইটা হচ্ছে তাহলে অ্যানসার। ঠিক আছে? আমরা এটা থেকে কত 273 বাদ দিয়ে দিলেই আমরা ডিগ্রি সেলসিয়াসে চলে আসবো। আচ্ছা এরপরে যদি আমরা দেখি বলছে একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ হচ্ছে 2.5 কে ইজিক্যাল টু হচ্ছে কত 2.5। এটি ঠান্ডা প্রকোষ্ঠের প্রতিচক্রে 500 জুল তাপ আহ অপসারণ করলে প্রতিচক্রে সরবরাহকৃত ইয়ার সংখ্যা কত হবে? ঠিক আছে? তো কোশ্চেনটা হচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না। একটি কার্যকৃত সহগ হচ্ছে কত 2.5। তারপর হচ্ছে এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতিচক্রে 500 তাপ হচ্ছে অপসারণ করে। ঠিক আছে? প্রতিচক্রে কতটুকু হবে এটা হচ্ছে বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা হচ্ছে জানি হচ্ছে যতটুকু অপসারণ করে সেটা হচ্ছে উপরে বসবে। আর হচ্ছে যতটুকু ইনপুট দেওয়া হয় এটা হচ্ছে নিচে বসবে। ঠিক আছে? যেটা হচ্ছে যতটুকু কাজ করে এটা হচ্ছে উপরে আর যতটুকু হচ্ছে আমরা ইনপুট দেব সেটা হচ্ছে নিচে বসবে। তো বলছে সরবরাহকৃত আ মানে কতটুকু সরবরাহ করা হবে সেটা বলছে আমাকে। তো আমরা ইনপুট কত দিব? তো ইনপুটটা যদি আমরা বের করতে চাই বা ইনপুট সমান সমান আমরা লিখতে পারি কি? যদি আমাদের ইনপুটটা বের করতে বলছে তাই ইনপুট ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি W বাই হচ্ছে K। তো W এর মান কত? W এর মান হচ্ছে 500, K এর মান হচ্ছে কত 2.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 500 বাই হচ্ছে কত 2.5। তো আমাদের রেজাল্টটা চলে আসে 200। ঠিক আছে? রেজাল্টটা চলে আসে 200। তাই এটার অ্যানসারটা হবে কত? এই 200 জুল। ঠিক আছে? আচ্ছা এরপরে যদি আমরা দেখি বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিচের কোন ভৌত রাশিটি পরিবর্তন হয় না? এটার অ্যানসার আমরা জানি এনট্রপি। আচ্ছা সিস্টেম কোন অবস্থায় এনট্রপি কম পাওয়া যায়? এটা হচ্ছে কঠিন অবস্থায়। ঠিক আছে? কঠিন অবস্থায়। তো এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ে যেটা দেওয়া আছে
ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে হচ্ছে প্লাজমা অবস্থায়, ঠিক আছে। ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে প্লাজমা অবস্থায়, কিন্তু এটার অ্যান্সারটা হবে কঠিন, ঠিক আছে। এটা ইসাক স্যারের বইয়ে হয়তো ভুল দেওয়া আছে, কারণটা কি একটু আমরা দেখি সামনে। অবশ্যই স্বতঃসূত্র পরিবর্তনে দ্বারা এই যে দেখো হচ্ছে এন্ট্রপি হচ্ছে সবচেয়ে কম থাকে কঠিন অবস্থায়, ঠিক আছে। কারণ অবস্থায় পদার্থের অণুগুলোর মধ্যে সুশৃঙ্খল অবস্থা থাকে। পদার্থের অবস্থা অনুযায়ী এন্ট্রপির ক্রম হচ্ছে কঠিন হচ্ছে সবচেয়ে কম, আবার তরল, তারপর হচ্ছে গ্যাসীয়, তারপর হচ্ছে প্লাজমা। এই জিনিসটা আমরা মনে রাখবো। কম কার কঠিন, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়, তারপর হচ্ছে প্লাজমা। আর এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিবর্তন। কঠিন অবস্থায় কি আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কম থাকে, তাই হচ্ছে একটার উপর আরেকটা লেগে থাকে, সেই কারণে হচ্ছে এখানে বিশৃঙ্খলার পরিমাণটা কম হয়, ঠিক আছে। আচ্ছা, বলছে কি স্বতঃস্ফূর্ত যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, এন্ট্রপির ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, এন্ট্রপি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। বলছে যদি স্বতঃস্ফূর্ত পরিবর্তন, স্বতঃস্ফূর্ত পরিবর্তন কোন জায়গায় হয়, অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন ঘটে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি সামনে যাই, এন্ট্রপির এসআই এককে যে মানে জুল কেলভিন ইনভার্স। তো এটা কিভাবে হয়, আমরা এন্ট্রপি হচ্ছে ডেল এস সমান সমান হচ্ছে জানি হচ্ছে ডিকিউ বাই হচ্ছে কে বা টেম্পারেচার, তো এটাকে বলা হয় জুল, আর নিচে হচ্ছে কে বা হচ্ছে তাপমাত্রা, তো এটাকে প্রকাশ করা হয় জে কে ইনভার্স হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে কি তাপীয় মৃত্যুর সম্ভাবনা, তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ, ঠিক আছে। আর আরেকটা হতে পারে বিশৃঙ্খলার পরিমাণ। আচ্ছা দেখো এই জায়গায় কি বলছে, এন্ট্রপি কি, এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাণ হতে পারে। এন্ট্রপি হলো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতার পরিমাণ, সক্ষমতা না, অক্ষমতার পরিমাণ। এন্ট্রপি হলো রূপান্তরের জন্য শক্তি অপ্রাপ্ততার পরিমাণ, অক্ষমতার পরিমাণ, অপ্রাপ্ততার পরিমাণ। সিস্টেমে যদি এন্ট্রপি যত বাড়বে সিস্টেম ততই তাপীয় মৃত্যু দেখাবে, ঠিক আছে। সিস্টেমের মধ্যে যতই এন্ট্রপি বাড়বে ততই তাপীয় মৃত্যু দেখা যাবে। তো জগতের এন্ট্রপি, তাপীয় মৃত্যুটা কি, জগতের এন্ট্রপি ক্রমাগত বাড়ছে, ঠিক আছে। জগতে এন্ট্রপির পরিমাণ ক্রমাগত বাড়ছে, অর্থাৎ বিশৃঙ্খলার পরিমাণ ক্রমাগত বাড়ছে। তো জগতে এন্ট্রপি যখন সর্বোচ্চ পৌঁছাবে তখন সবকিছুর তাপমাত্রা এক হয়ে যায়, ফলে হচ্ছে তাপ শক্তি আদান প্রদান আর সম্ভব হবে না, এবং তাপ শক্তিতে আর যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে না। এই অবস্থাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। আচ্ছা, এরপরে যদি দেখি মহাবিশ্বের এন্ট্রপির পরিমাণ কি বাড়ছে, একটু আমরা দেখলাম। আচ্ছা, এরপরে কি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে উন্নত করলে এন্ট্রপির পরিমাণটা কি, তো এন্ট্রপির পরিমাণটা হচ্ছে ms ln T2/T1, T2/T1, ঠিক আছে। তো m এর মান কত, m এর মান হচ্ছে 5, s এর মান হচ্ছে কত আমরা জানি হচ্ছে 4200 পানির জন্য, ln T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 373, আর এটা হচ্ছে কত, T1 টা কত 283। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 ইনটু 4200, তো 4200 ইনটু হচ্ছে কি লন, লন হচ্ছে 373 ভাগ হচ্ছে কত 283। তো আমাদের এটার অ্যান্সারটা চলে আসে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এই জায়গা থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আমি আমার ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে হয়তো, তো আমি একটু দেখতেছি। লন 373 ডিভাইডেড হচ্ছে লন 373 ভাগ হচ্ছে 283, 373 ভাগ হচ্ছে 283। আমার ক্যালকুলেটর একটু স্লো কাজ করতেছে। তো এটা ইজিক্যাল টু চলে আসে 0.27। এটাকে যদি আমরা 4200 দ্বারা গুণ করি, তো 4200 দ্বারা গুণ করলে 1 ইনটু হচ্ছে 5। তো এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের চলে আসবে হচ্ছে এটা 5792.761962, ঠিক আছে। এইটা আমাদের অ্যান্সারটা চলে আসে। তো এইটার সূত্র কি, ms ln T2/T1। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 কেজি পানিকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত, এই একই সূত্র ms ln T2/T1, T2/T1, ঠিক আছে। ln T2/T1 এটা করতে হবে। এই যে এখানে যেটা আমরা করছি, এখানে করছি কি, এই যে T2/T1, T2/T1, এখানে আমাদের কি করতে হবে, T2/T1 করতে হবে। তো T2 এর মান কত 283, আর নিচে কত 273, আর s এর মান হচ্ছে 4200, আর m এর মান কত 0.01, ঠিক আছে। তো
এটা ক্যালকুলেশন করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে 1.5 জুল পার কেলভিন। আচ্ছা, বলছে কি যে 500 মিটার উঁচুতে জলপ্রবাহের তলদেশে শীর্ষ দেশে পানির তাপমাত্রার পার্থক্য কত হবে? তো এটা যদি আমরা বের করতে যাই তো mgh ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ms ডেল থিটা। ঠিক আছে? বলছে কি এখানে ডেল থিটার মানটা বের করতে বলছে। তো ডেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? mgh ডিভাইডেড বাই হচ্ছে ms। এই জায়গায় বলছে যেহেতু পানি, তো পানির ক্ষেত্রে তো 4200, তো কাটা গেল। তো g এর মান হচ্ছে 9.8 ইনটু হচ্ছে h এর মান কত? h এর মান হচ্ছে 500 আর s এর মান হচ্ছে 4200। এটা কাটা যায়, এটা কাটা যায়। তো আমি যদি ক্যালকুলেশন করি 9.8 ইনটু হচ্ছে 5 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড হচ্ছে 42। তো এটা ক্যালকুলেশন করলে আসে 1.16। তো এইটার অ্যাপ্রক্সিমেট কাছাকাছি মান আছে 19। এইটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, পরিবেশ ও সিস্টেমের মধ্যে শক্তির আদান-প্রদান হয়। এটা বলছে শক্তির আদান-প্রদান হয়। উন্মুক্ত সিস্টেমে হয় আর বদ্ধ সিস্টেমে হয়। আর বিচ্ছিন্ন সিস্টেমে ভরও হয় না, শক্তি হয় না। উন্মুক্তের ক্ষেত্রে কি হয়? ভর হয়, শক্তিও হয়। ঠিক আছে? ভর, শক্তি ২ টাই হয়। আর এটার ক্ষেত্রে ভর হয় না, বদ্ধ সিস্টেমে কিন্তু শক্তি হয়। আর এই বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে কি ভরও হয় না, শক্তিও হয় না। এই বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি তাপগতীয় চলক, তাপ, চাপ, আয়তন। ঠিক আছে? তো এই তাপটা কি? তাপগতীয় চলক না। কি, কি? চাপ, আয়তন আর কি, কি হতে পারে? তাপ, আয়তন। আবার কি? তাপমাত্রা, তাপমাত্রা। আর হচ্ছে ইসাক স্যারের বইয়ে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। ইসাক স্যারের বইয়ে এনট্রপিকেও বলা হয়েছে, এনট্রপিকেও বলা হয়েছে কি? এনট্রপিকেও বলা হয়েছে তাপগতীয় চলক। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি একটি পদার্থের তাপমাত্রিক ধর্ম তাপের সমানুপাতিক, আয়তনের সমানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এটা কি হবে? ঠিক আছে? এটার অ্যান্সারটা কি হবে? বলছে একটি তাপমাত্রিক ধর্ম। ঠিক আছে? তাপমাত্রিক ধর্ম তাপমাত্রা সমানুপাতিক। তাপমাত্রিক ধর্মটা কি? তাপের সাথে হচ্ছে যেটা পরিবর্তন হবে সেটাকেই বলা হয় তাপমাত্রিক ধর্ম। তাই এটা হবে কি? তাপমাত্রা সমানুপাতিক। অ্যান্সার হবে গ। আচ্ছা, এরপরে যদি দেখি রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? তাপমাত্রার পরিবর্তন ঘটে না। এটা কি? ভুল। ঠিক আছে? কারণ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি? তাপমাত্রার পরিবর্তন ঘটে। আ আ হচ্ছে তাপ হচ্ছে পাত্র তাপ কুপরিবাহী হওয়ার প্রয়োজন হয় এবং আদর্শ সমীকরণের ক্ষেত্রে এটা মেনে চলে। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? ২ আর ২ ও ৩ অ্যান্সার হবে। আচ্ছা, এরপর যদি দেখি যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফুটে যায়, তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে কি? এটা বায়ুপূর্ণ একটা প্রক্রিয়া যদি ফুটে যায় তাহলে এটা কি? একটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া। এটা আমাকে বুঝে নিতে হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়া। এটার ক্ষেত্রে কাজ সম্পন্ন হবে। এটা আমরা জানি। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজ N/R ডিভাইডেড বাই হচ্ছে আ গামা মাইনাস 1 ইনটু হচ্ছে T1 মাইনাস T2, এটা আমরা ফর্মুলা জানি। কাজ সম্পন্ন হইছে। এটা বেরও করা যাবে। অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে। আচ্ছা, এনট্রপির পরিবর্তন হইছে, এটা হয় নাই। কিন্তু অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে। অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তাপমাত্রাও কমে যাবে। তাপমাত্রা কমে গেলে অভ্যন্তরীণ শক্তি কমে যায়। তাহলে এটার অ্যান্সারটা হবে কি? ১ ও ২। ক নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে কি? টিভি টু দি পাওয়ার গামা ধ্রুবক, ঠিক আছে? হচ্ছে এটা নাই, কারণ হচ্ছে টিভি গামা মাইনাস 1, ঠিক আছে? ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। আর এটার ক্ষেত্রে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা ঠিক আছে। তাহলে এটার আনসার কত হবে? ১ ও ৩। এটার আনসারটাই কত হবে? ১ ও ৩, গ নাম্বার। আচ্ছা, হচ্ছে একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই। হচ্ছে এর দক্ষতা ১০০% হতে পারে না। ১ নাম্বারে এর দক্ষতা উৎস তাপ গ্রাহকের উপর নির্ভর করে 100%। হচ্ছে এটি শীতল উৎস থেকে উষ্ণ পরিবেশে স্থানান্তর করে। এটা তাপ ইঞ্জিনের কাজ না, এটার কাজ হচ্ছে রেফ্রিজারেটরের কাজ। এটা কি? রেফ্রিজারেটরের কাজ। ঠিক আছে? তো এইটা মনে রাখতে হবে, তাহলে এর আনসার হবে খ। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? dq হচ্ছে যদি ৫ জুল হলে a থেকে b এর অন্তঃস্থ শক্তি পরিবর্তন কত? আচ্ছা, এখানে বলা হয়েছে dq বার। আমরা জানি হচ্ছে dq হচ্ছে কি? du প্লাস হচ্ছে dw। এই জায়গায় dw এর মান দেওয়া আছে কত? 2 দেওয়া আছে। আবার হচ্ছে dq এর মান দেওয়া আছে কত? 5। dw এর মান কত? এটাকে ধরলাম x প্লাস হচ্ছে 2। তাহলে x কত? 5 মাইনাস 2। তাই এটার অ্যান্সার হচ্ছে 3। এটা হবে কি? ৩ জুল। আচ্ছা, এরপর বলছে যদি ৩ টি সিস্টেমে অন্তঃস্থ শক্তি UA, UB এবং UC হয়, তবে কোন ক্রমটি সঠিক? দেখো, এখানে বলছে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তো তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এই জায়গায়, এই জায়গাটার মধ্যে তাপমাত্রার পরিবর্তন হয় না, এখানেও তাপমাত্রার পরিবর্তন হয়। তাহলে এই যে UA এবং UC এই ২ টা সমান থাকবে। UA এবং UC এটা সমান থাকবে।
আচ্ছা, এখানে হচ্ছে কোশ্চেনটাই ভুল আসছে। এইটা এরকম কোশ্চেন ছিল না। কোশ্চেনটা কি ছিল এটা আমি একটু দেখাই। এখানে অ্যান্সারটা ঠিক আছে। কোশ্চেনটা এরকম ছিল। কোশ্চেনে ভুল হইছে। এই জায়গায় ছিল হচ্ছে ৮০ ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেনটা এখানে ছিল ৮০ ডিগ্রি সেলসিয়াস। এখানে 20 হবে না, এখানে ৮০ ডিগ্রি সেলসিয়াস হবে। তো এটা যদি ৮০ ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে টেম্পারেচার ফিক্সড, এখানেও টেম্পারেচার ফিক্সড। তো এই ২ জায়গায় টেম্পারেচার সেম থাকার কারণে এখানে কি হবে না? অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। এই জায়গায় আমি লিখতে পারি এখানে UC লিখতে পারি UB। ঠিক আছে? এই ২ টার মধ্যে ইকুয়াল থাকবে। ঠিক আছে? আর এই জায়গায় যেহেতু ২০ ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা বেশি। তো এইটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি UC UB, এটা বড় UA এর থেকে। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে খ। ঠিক আছে? আশা করি হচ্ছে আমরা সবকিছু বুঝতে পারছি এবং আমরা মোটামুটি অনেকগুলা কোয়েশ্চেন সলভ করছি। এখান থেকে আশা করি হচ্ছে যদি কোনো MCQ আসে, তো এই MCQ গুলো হচ্ছে আমরা সবাই দিতে পারবো। আর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি উপভোগ করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।